বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গন্ধরাজ গাছের জুলাই মাসের পরিচর্যা। এই বর্ষায় কি তোমাদের বাগানের গন্ধরাজ গাছগুলোর কুঁড়ি কালো হয়ে ঝরে পড়ছে? গন্ধরাজ গাছে কি কিছুতেই ফুল আসছে না? পাতা কালো হয়ে হলুদ হয়ে কি ঝরে পড়ে যাচ্ছে? তাছাড়া আজকের ভিডিওতে বলবো কোন গন্ধরাজ গাছের কুঁড়ি একেবারেই ঝরে যায় না, গন্ধরাজ গাছ নার্সারি থেকে কিনে এনে কিভাবে প্রতিস্থাপন করতে হবে, কোন মাটিতে প্রতিস্থাপন করলে গন্ধরাজ গাছের একটাও কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না। তাছাড়া গন্ধরাজ গাছে ফুল ফোটার পর অনেক সময় দেখবে যে খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়, তো কোন ঘরোয়া কীটনাশক প্রয়োগ করলে এই সমস্যাটা একেবারেই থাকবে না, সব কিছু বলবো আজকের এই ভিডিওতে। গন্ধরাজ গাছের A to Z কেয়ার টিপস থাকছে আজকের এই ভিডিওতে, তাই আজকের এই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না প্লিজ। স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলবো কেয়ার টিপস নাম্বার 1। এই জুলাই মাসের প্রচণ্ড বর্ষায় গন্ধরাজ গাছকে কোথায় রাখবে? অতিরিক্ত গরমের সময় আমি তোমাদের বলেছিলাম যে এই গাছকে দুপুরের বেলা একটু শেডের নিচে রাখতে, কিন্তু এই প্রচণ্ড বর্ষায় কোনো রকম কোনো শেডের নিচে রাখার প্রয়োজন নেই। যে গাছগুলো সুস্থ সেই গাছগুলোকে তোমরা কিন্তু একেবারে সরাসরি বৃষ্টির মধ্যে রাখবে, যেখানে বৃষ্টির জল সরাসরি পাবে এবং সরাসরি রোদ্দুর পাবে। তো সেই রকম জায়গায় রাখলে তবেই কিন্তু এই গাছের ভালো গ্রোথ হবে, গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। কিন্তু যে সমস্ত গাছে একটু সমস্যা আছে, দেখতে পাচ্ছ গাছের পাতা পুড়ে কালো হয়ে যাচ্ছে, গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, তো সেই গাছগুলোকে একটু সম্ভব হলে শেডের মধ্যে রাখবে, তবেই কিন্তু গাছগুলো সুস্থ থাকবে। টিপস নাম্বার 2, গন্ধরাজ গাছ নার্সারি থেকে কিনে এনে কিভাবে প্রতিস্থাপন করবে। তোমরা সামনে যে গাছটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু গন্ধরাজ গাছ, সিঙ্গেল পেটেল গন্ধরাজ গাছ, একই রকম সুগন্ধ, একই রকম সব কিছু, কিন্তু পেটালটা সিঙ্গেল এবং পাতার সাইজটা অনেকটা সরু। তো এইরকম গাছ যদি তোমরা দেখতে পাও তাহলে অবশ্যই কিন্তু নার্সারি থেকে নিয়ে আসবে, কারণ এই গাছগুলোর কুঁড়ি একেবারেই ঝরে পড়ে না। ঠিক একই রকম দেখতে হলুদ গন্ধরাজও পাওয়া যায়, তোমরা চাইলে কিন্তু সেটাও তোমাদের বাগানে প্রতিস্থাপন করতে পারো। তো এবার দেখাই যে কিভাবে আমরা এই গাছের প্রতিস্থাপন করব। প্রথমে একটা টব নিতে হবে, যেমন সাইজের গ্রো ব্যাগ, যদি গ্রো ব্যাগের সাইজ 4 ইঞ্চি হয় সেক্ষেত্রে টব নিতে হবে 6 ইঞ্চি সাইজের। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা, অতিরিক্ত বড় টবে ছোট গাছ প্রতিস্থাপন করলে গাছ কিন্তু ঝিমিয়ে যায়। তো এখানে দেখো যে গ্রো ব্যাগটা আছে, এই গ্রো ব্যাগটার দুটো সাইড আমি কেটে নিচ্ছি, কারণ খুব বেশি টানাটানি করা যাবে না, কারণ রুট বল না ভেঙেই আমি কিন্তু প্রতিস্থাপন করব। তো দেখো নিচের দিকে প্রচুর পরিমাণে শিকড় চলে এসছে, তো আর আমার কিন্তু রুট বল ভাঙার প্রয়োজন নেই। যখন রুট বলের মধ্যে শিকড় দেখা যায় না তখন নিচের দিকে সামান্য পরিমাণ ভেঙে তবেই প্রতিস্থাপন করতে হয়, তবেই গাছের ভালো বৃদ্ধি হয়। এবার চলো দেখাই কিভাবে মাটি তৈরি করতে হবে, কারণ গন্ধরাজ গাছ প্রতিস্থাপন করার সময় মাটি যদি আমরা ঠিকঠাকভাবে তৈরি করতে না পারি সেই গাছের কিন্তু কুঁড়ি ঝরা কিছুতেই বন্ধ করা যায় না। তো প্রথমেই এখানে নিয়েছি আমি মাটি। বন্ধুরা, মাটি এখানে নিতে হবে 50%, তারপর নিয়েছি আমি এখানে 20% কম্পোস্ট। তোমরা এখানে গোবর সার বা ভার্মি কম্পোস্ট যে কোনো কম্পোস্ট নিতে পারো। এরপর নিয়েছি আমি এখানে 2 মুঠো পরিমাণ ইউজ করা চা পাতা, তারপর নিয়েছি 20% কোকোপিট, আর সঙ্গে নিয়েছি 1 চামচ পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি। বন্ধুরা, এই জায়গায় তোমরা কিন্তু এখানে লাল মোটাদানার বালি মিশিয়ে নিতে পারো। যদি তোমাদের মাটি এঁটেল মাটি হয়, চিটচিটে মাটি হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে একটা 6 ইঞ্চি টবের জন্য 1 মুঠো পরিমাণ লাল মোটাদানার বালি, যদি 8 ইঞ্চি বা 10 ইঞ্চি সাইজের টব হয় সেক্ষেত্রে 2 মুঠো বা 3 মুঠো পরিমাণ লাল মোটাদানার বালি, যে কোনো বালি তোমরা কিন্তু এই মিডিয়ার সাথে মিশিয়ে নেবে, অর্থাৎ মিডিয়াটা যেন খুব ভালো ঝুরঝুরে হয়। সম্পূর্ণ মিডিয়াটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর টবে তো প্রথমেই আমি ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিয়েছিলাম, তোমাদের দেখিয়ে দিয়েছি। তো সেই ড্রেনেজ সিস্টেমের উপরেই আমি কিন্তু অর্ধেকটা পরিমাণ দেখো মিডিয়া ভরে দিলাম। এবার ঠিক মিডিল বরাবর গাছ আমি প্রতিস্থাপন করলাম এবং উপর থেকে কিছুটা পরিমাণ মাটি দিয়ে টবটাকে ভর্তি করে দিলাম। তো এইভাবে আমাদেরকে কিন্তু গাছ প্রতিস্থাপন করতে হবে এবং টবের কিছুটা পরিমাণ জায়গা ফাঁকা রাখতে হবে, যেখানে পরবর্তী সময় আমরা খাবার দেবো, জল দেবো, তা না হলে কিন্তু জল বাইরে বেরিয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু জল সামান্য বাইরে বেরিয়ে যাচ্ছে, তো একটু মাটি বেশি হয়ে গেছে, তো এর থেকেও মাটি কিন্তু আমাদেরকে কম দিতে হবে। ঠিক একই রকমভাবে কয়েকদিন আগে আমি কিন্তু এই হলুদ গন্ধরাজ গাছের প্রতিস্থাপন করেছিলাম। তো এই গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে, তো আজকের কোনো ফুল নেই, কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় এবং কোনো ফুল কুঁড়ি ঝরে পড়ে না। বন্ধুরা, এবার বলবো বাগানের পুরনো গন্ধরাজ গাছে আমরা কিভাবে পরিচর্যা করব। যে গাছের খুব বেশি কুঁড়ি ঝরে যায় এবং যে গাছের পাতা হঠাৎ করে দেখা যায় যে পাতার কিনারা বরাবর পুড়ে যাচ্ছে এবং সম্পূর্ণ পাতা হঠাৎ করেই খসে পড়ে যাচ্ছে, গাছে কোনো রকম কোনো পাতা হঠাৎ করে দেখা যায় যে নেই, তো সেই গাছে আমরা কিভাবে পরিচর্যা করব। যদি গাছ ছোট টবে থাকে তাহলে এই মুহূর্তে কিন্তু সেই ছোট টব থেকে গাছ রিপোর্ট করতে হবে বড় জায়গায়, কারণ অনেক সময় রুট বাউন্ড হয়ে যাওয়ার কারণেও কিন্তু গাছের পাতা পুড়ে যায় এবং গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে।
2 নম্বর কারণ, টবের মিডিয়া অতিরিক্ত ভেজা থাকার কারণে টবের মিডিয়াতে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়, যে কারণেও কিন্তু আমাদের গাছের কুঁড়িগুলো হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ে। তাছাড়া গাছে পুষ্টির অভাব, টবের মিডিয়াতে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবেও গাছের কুঁড়িগুলো হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ে। প্রথমেই আমি টবের মিডিয়া থেকে আগাছা পরিষ্কার করলাম এবং টবের মিডিয়াটা খুব ভালোভাবে ঘষে দিচ্ছি। বন্ধুরা, 10 দিন আগে কিন্তু আমি এই গাছে মিশ্র জৈব খাবার প্রয়োগ করেছি। এখানে আমি প্রয়োগ করেছিলাম গোবর সার, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, বাদাম খোল, ইউজ করা চা পাতা, এই সমস্ত একত্রে মিশিয়ে আমি কিন্তু টবের মিডিয়াতে দিয়েছিলাম। তো ঠিক 10 দিন পর আজকের আমি কিন্তু এর দ্বিতীয় পরিচর্যা শুরু করছি। তো 10 দিন পর আমরা আমাদের গাছে প্রথমে টবের মিডিয়াটা ভালোভাবে ঘষে নেব। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই নিমাটোডের নাম শুনেছো। গাছের শিকড়ে গিটগিট হয়ে যায় এবং গাছটা সম্পূর্ণরূপে মারা যায়। আমার এই গাছটা যেটা দেখছো, এটা 1 মাস বা 2 মাস আগে কিন্তু একেবারেই খারাপ হয়ে গেছিলো। তার কারণ গাছে প্রচুর পরিমাণে নিমাটোডের আক্রমণ হয়েছিল। তো আমি যে কারণে প্রতি মাসে অন্তত একবার করে নিমাটোজ পি ব্যবহার করি। নিমখোল প্রয়োগ করার পরেও কিন্তু এই নিমাটোজ পি আমি প্রয়োগ করি এবং এই নিমাটোজ পি প্রয়োগ করে আমার বাগানের এই গন্ধরাজ গাছটা কিন্তু সুস্থ আছে। তো আমি বলবো তোমরাও যদি এই নিমাটোজ পিটা ব্যবহার করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু এটা বাই করতে পারো এবং গাছে ব্যবহার করতে পারো। যদি তোমাদের কাছাকাছি কোনো দোকানে এটা পাও নিমাটোজ পি, তাহলেও নিয়ে এসে কিন্তু ব্যবহার করবে। তো আমি প্রতি মাসে এই যে বালতিটা দেখছো, এই 20 ইঞ্চি বালতিতে 2 চামচ পরিমাণ নিমাটোজ পি দিয়ে দিই। এই নিমাটোজ পি প্রতি মাসে একবার করে ব্যবহার করে আমার বাগানের গন্ধরাজ গাছ কিন্তু একেবারে সুস্থ আছে। গাছের মধ্যে কোনো রকম কোনো সমস্যা নেই। গাছের শিকড়ে যদি সমস্যা থাকে, গাছের পাতা পুড়ে যায় এবং গাছের পাতা হঠাৎ করে হলুদ হয়ে একটা একটা করে ঝরে পড়ে এবং গাছের কুঁড়িতেও সেই এফেক্ট পড়ে এবং কুঁড়িটাও কিন্তু কালো হয়ে ঝরে পড়ে। বন্ধুরা, গাছের কুঁড়ি যে কালো হয়ে শুকিয়ে ঝরে পড়ে, এটা কেন ঝরে পড়ে? টবের পিএইচ যদি ঠিক না থাকে তাহলেও কিন্তু গাছের কুঁড়িগুলো হঠাৎ করে শুকিয়ে ঝরে পড়ে। তো আজকের আমি টবের মিডিয়াতে প্রয়োগ করব ভিনিগার। তো ভিনিগার কেন আমি প্রয়োগ করব? টবের মিডিয়া যদি অ্যাসিডিক না থাকে, যদি প্রচণ্ড পরিমাণে ক্ষারীয় হয়ে যায়, তাহলেও কিন্তু গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে বা কালো হয়ে ঝরে পড়ে। তো এখানে দেখো আমি নিয়েছি 1 লিটার সাধারণ জল। এই 1 লিটার সাধারণ জলের মধ্যে আমি 1 চামচ পরিমাণ ভিনিগার মিশিয়ে নেব। ভিনিগার প্রতি মাসে যদি একবার করে তোমরা টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারো, তাহলে টবের মিডিয়া সব সময় অ্যাসিডিক থাকে। আর অ্যাসিডিক মাটিতে গন্ধরাজ গাছে ফুলের কুঁড়ি যেমন আসে, ঠিক তেমনই কিন্তু সেই কুঁড়িগুলো কখনো শুকিয়ে কালো হয়ে ঝরে পড়ে না। তো এই ট্রিক্সটা তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। যদি এই ট্রিক্সটা ফলো করো, তাহলে তোমাদের বাগানের গন্ধরাজ গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো আমি নিমাটোজ পি প্রয়োগ করার ঠিক 10 দিন পর এই ভিনিগার মিশ্রিত জল প্রয়োগ করব। তো এটা অন্য গাছে দিয়ে তোমাদের দেখালাম। তোমরা প্রথমে নিমাটোজ পি ব্যবহার করতে পারো, তারপর 5 দিন পর জৈব খাবার প্রয়োগ করতে পারো এবং তার ঠিক 10 দিন পর ভিনিগার প্রয়োগ করতে পারো। বন্ধুরা, এবার আসি পোকার কথায়। গন্ধরাজ গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয়। এখানে তোমরা সামনেই যে ফুলটা ফুটে আছে দেখতে পাচ্ছ, ফুলের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু পোকার আক্রমণ হয়েছে। আর এই পোকাগুলো সম্পূর্ণ ফুলটাকে কালো করে দেয়। কুঁড়ি অবস্থাতেই কিন্তু ফুলটাকে কালো করে দেয়। তো এই অবস্থায় আমরা গাছে কীটনাশক কি প্রয়োগ করব? সম্পূর্ণ ঘরোয়া কীটনাশক প্রয়োগ করব। তো সম্পূর্ণ ঘরোয়া কীটনাশক কি? সেটা হলো নিম তেল এবং বেকিং সোডা। তো 1 লিটার জলে 5 ml নিম তেল আর সঙ্গে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা মিশিয়ে তোমরা যদি প্রতি সপ্তাহে 2 দিন করে স্প্রে করতে পারো, তাহলে গাছে কিন্তু পোকামাকড়ের আক্রমণ একেবারেই থাকবে না। এটা কিন্তু তোমরা যে কোনো গাছে স্প্রে করতে পারো। মিলিবাগ আক্রান্ত গাছে বা জাপ পোকা আক্রান্ত গাছেও এটা স্প্রে করতে পারো, তবে লাগাতার স্প্রে করতে হবে, তবেই কিন্তু তোমাদের গাছে পোকার আক্রমণ অনেকটা কম হবে। বন্ধুরা, এবার আসি মাইক্রোনিউট্রিয়েন্টসের কথায়। গাছে আমাদের অনুখাদ্যের অভাব হয়, যে কারণে কিন্তু গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। তো অনুখাদ্যের মধ্যে যেন বোরন থাকে, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তো এখানে আমি প্রয়োগ করছি অ্যাগ্রোমিন ম্যাক্স। তোমরা চাইলে কিন্তু এখানে মোবোমিন ব্যবহার করতে পারো। 1 লিটার জলে 2 গ্রাম অ্যাগ্রোমিন ম্যাক্স মিশিয়ে নিলাম এবং স্প্রেয়ার বটলে ভরে সম্পূর্ণ গাছে 15 দিন অন্তর অন্তর স্প্রে করছি। তো এটা কিন্তু আমাদেরকে লাগাতার নিয়ম করে স্প্রে করতে হবে। যদি গাছে কুঁড়ি ঝরার সমস্যা থাকে, তাহলে এই উপায়টা তোমরা ফলো করো, খুব ভালো রেজাল্ট পাবে। অনুখাদ্য যেন গাছে কখনো কম না হয়। টবের মিডিয়াতে আমরা যে খাবারই প্রয়োগ করি না কেন, গাছের পাতায় যদি তোমরা নিয়ম করে অনুখাদ্য স্প্রে করো, তাহলে কুঁড়ি ঝরা কিন্তু একেবারেই বন্ধ হয়ে যাবে। তবে ভিনিগার মিশ্রিত জলটা কিন্তু অবশ্যই প্রয়োগ করার চেষ্টা করবে। মাটির পিএইচ যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু গাছে কখনোই ফুল আসবে না। ভিনিগার মিশ্রিত জল আমরা জবা, গোলাপ, টগর, অন্যান্য গাছেও প্রয়োগ করতে পারি, যে সমস্ত গাছ অ্যাসিডিক সয়েল ভালোবাসে। বন্ধুরা, যেহেতু বর্ষাকাল, এই পরিচর্যাগুলো করার পর যদি 3 থেকে 4 ঘন্টার মধ্যে বৃষ্টি হয়ে যায়,
তাহলে আবার কিন্তু 3 থেকে 4 দিন পর এই টিপসগুলো ফলো করতে হবে, তবেই কিন্তু রেজাল্ট ভালো পাবে। না হলে বৃষ্টির জলে সমস্ত কিছু ধুয়ে গেলে কোনো রকম কোনো কাজ হবে না। বন্ধুরা, এই ছিল আমার গন্ধরাজ গাছের জুলাই মাসের পরিচর্যার ভিডিও। আশা করছি ভিডিওটা দেখে তোমাদের অনেক কিছু বুঝতে সুবিধা হবে এবং আশা করছি ভিডিওটা তোমাদের কাজে আসবে। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এবং ভিডিওটাকে সকল বাগানপ্রেমী বন্ধুদের কাছে শেয়ার করারও অনুরোধ রইল। তোমাদের একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।